আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যোগদান করেছেন আপনাদের সবাইকে বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আজকে আমাদের যারা তোমরা এসএসসি বা দাখিল, তোমরা জানো দুটো সিলেবাস একই, এই শ্রেণীতে অধ্যয়ন করছো, তাদের জন্য পদার্থবিজ্ঞান অধ্যায় 9-এর আলোর প্রতিসরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের মধ্যে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি অধ্যায়ের। তোমরা জানো অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বলতে পারো যে এটি সো মাচ ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আজকে আমরা এই অধ্যায়ের যে হার্ট, যে জায়গাটা আলোচনা করব সেটি হচ্ছে লেন্স। তো লেন্স আলোচনা করার আগে তোমাদের একটু মনে করে দিতে চাই যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ক্রান্তিকোণ, মরুভূমি মরীচিকা, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে এবং সেগুলো থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয়, আবার অনেক সময় দেখা যায় আমাদের সংজ্ঞা হিসাবে তো অবশ্যই থাকে, অনুদিন হিসাবে, যেমন মরুভূমি মরীচিকা বলতে কী বোঝায়, এটা অনুধাবনে অনেকবার এসেছে। তো সব মিলে আমি বলতে চাচ্ছি গত ক্লাস যেটি আমরা করেছি সেটির ধারাবাহিকতা রক্ষা করে আমি আজকে তার পরের ক্লাসটিতে চলে যাচ্ছি। বন্ধুরা, বরাবরের মতো আমি তোমাদের বলবো একটু তোমরা একটু শেয়ার করে দাও যাতে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাসটি শুরু করতে পারি এবং অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আমরা যে কাজগুলো আজ করব তোমরা পারলে আজকে জ্যামিতি বক্সটা নিয়ে সাথে নিয়ে বসো, কারণ জ্যামিতি বক্সের অনেকগুলো কাজ আজকে থাকবে। তো বন্ধুরা, আমি একটু শেয়ার করে নিই, পাশাপাশি তোমরা একটু দেখে নাও যে আমার আসলে সাউন্ড, ক্যামেরা এগুলো ঠিক আছে কিনা, একটু দেখে নাও, কারণ যদি ঠিক না থাকে তাহলে আমি কিন্তু খুব ভালো বুঝতে পারছি না এখান থেকে। তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি খুব সহজেই ক্লাসটি নিয়ে দ্রুত আগাতে পারবো। হ্যাঁ, আশা করছি বন্ধুরা সব ঠিক আছে, সব ঠিক আছে আশা করছি। বন্ধুরা, তোমরা জানো যে আলোর প্রতিসরণ অধ্যায়টি এমন একটি অধ্যায় যেটি আমি বরাবরই বলে থাকি যে তোমাদের এখন তো লাগবেই ইন্টারমিডিয়েটে এই আলোর প্রতিসরণ এবং প্রতিফলন নিয়ে 2টি চ্যাপ্টার পাবে এবং সেখানে তোমাদের এই যে আজকে যে বিষয়গুলো পড়াবো এগুলোর অনেকটা বেজ হিসাবে এখানে কাজ করবে। সো আমি বলবো যে এক কথায় এটি একটি খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার এবং আজকে যে বিশেষ করে আজকে যে আলোচনা করব সেটি এত বেশি ইম্পর্ট্যান্ট যে তোমরা আলোচনায় থাকলে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি শুরু করে দিব সরাসরি, আশা করছি সব ঠিক আছে। তোমাদের যদি কখনো কোথাও প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আমি একটু তাৎক্ষণিকভাবে সে জায়গাটা সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে তাহলে যে আলোচনাটি করব সেটি হচ্ছে লেন্স নিয়ে আলোচনা করব। তো লেন্স কি এক কথায়? তো বন্ধুরা, লেন্স কি এটা যদি বলি তাহলে তোমাদের আশেপাশে অনেক লেন্স ব্যবহার হচ্ছে। বলো তো কীভাবে লেন্স ব্যবহার হচ্ছে আশেপাশে? তোমার আশেপাশে আছে, যে আমি একজন ব্যক্তি, আমার সামনে কিন্তু লেন্স আছে এবং দুই জায়গায় লেন্স আছে, একটা হচ্ছে চোখের ভিতরে, একটা হলো চোখের বাইরে। দেখো, এই চশমাটার মধ্যেও যেটি ব্যবহার করা হয়েছে আমার যে চোখের ত্রুটির জন্য, সেটিও লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আমার চোখের ভিতরে যে, অর্থাৎ চোখের যে অভ্যন্তরীণ গঠন, সেটি নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে, সেখানেও লেন্স রয়েছে। তো তাহলে লেন্স কি? লেন্স হচ্ছে, আমি এক কথায় যদি বলি, মনে আছে কি না তোমাদের যে গোলীয় দর্পণের বেলায় বলেছিলাম যে একটা গোলকের বলছিলাম একটা গোলক, তাই না বন্ধুরা? এই গোলকের একটা অংশ কেটে নিয়েছিলাম, মনে আছে তোমাদের? নিশ্চয় মনে থাকার কথা। এই অংশটা কেটে নিয়েছিলাম, তখন এটা কি হয়ে গেছিলো? দর্পণ হয়ে গেছিলো এবং দর্পণ 2 ধরনের ছিল, উত্তল এবং অবতল। এখনও বিষয়টা সেরকমই অনেকটা। আমরা যদি জাস্ট খালি এই জিনিসটার সাথে, যেটা আমি আঁকলাম, এইটার সাথে আমি আরেকটি গোলক নিব, দেখো তো বন্ধুরা,
এই আরেকটি। তোমরা অবশ্যই এটি পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, একটি ছোট একটি বড় হলে হবে না, দুটি সমান হতে হবে, এমনভাবে আঁকো। ধরে নাও যে এটি একটি গোলক, তাহলে দেখো দুটি গোলক, এটি একটি এটির একটি কেন্দ্র রয়েছে নিশ্চয়ই, এবং এটিরও কি রয়েছে, একটি কেন্দ্র রয়েছে। অনুরূপভাবে এই গোলক দুটো আমি যদি একটু ছোট করে আঁকি, এই পাশে আঁকলাম, এই, তাহলে এখানে দুটো গোলক, এখানে দুটো গোলক রয়েছে, এটারও কি আছে, কেন্দ্র রয়েছে, এটারও কেন্দ্র রয়েছে। তো এখানে তো তুমি যদি এই দুটাকে এভাবে যোগ করে দাও এবং এইটাকে যদি তুমি এইটুকু নিয়ে নাও, দেখো তো দুটো শেপ হলো না, এরকম একটা শেপ হয়েছে এবং এখানে একটা শেপ হয়েছে। দেখো আমি যেটাকে ডাবল করে দিয়ে দিলাম, সেটি ধরো যে এটি একটি অংশ, দুটোকে আমি একসাথে করলাম, জোড়া লাগাইলাম, এবং এই দুটোকে একসাথে জোড়া লাগাইলাম। এই যে অবয়বটা হলো, এই যে একটা এবং একটা, এই দুটোকে বলতেছি লেন্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে লেন্সের সংজ্ঞাটা কী দিব? খুব সহজে লেন্সের সংখ্যাটা দেওয়া যায়, দুটি গুলীয়। দেখো এই অংশটা গুলীয়, এই অংশটা গুলীয়, দুটি গুলীয় তল। কটি তল? দুটি গুলীয় তল। এটার বেলাও যা, এটার বেলাও তাই, গঠনটা ভিন্ন। দুটি গুলীয় তল দ্বারা সীমাবদ্ধ কেমনে আটকে দিয়েছি, এখানে আটকে দিয়েছি, দেখো সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে, তোমরা জানো যে আলোর প্রতিসরণের জন্য কি দরকার? স্বচ্ছ মাধ্যম দরকার। তাহলে সেই স্বচ্ছ মাধ্যম হইতে হবে। ঠিক আছে, তাহলে দুটি গুলীয় তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে বলবো আমরা লেন্স। ঠিক আছে, তো লেন্স আমরা আসলে কিসের তৈরি? তো তুমি স্বাভাবিকভাবে বলবে যে লেন্স কাচের তৈরি। হ্যাঁ অবশ্যই, আমার যে চশমা দেখতেছো, যে দুটো লেন্স রয়েছে সেটি কাচের তৈরি, কিন্তু আমাদের যে চোখের গঠন, সেই চোখের গঠনে অর্থাৎ চোখের ভিতরে যে লেন্সটি রয়েছে সেটি কিন্তু কাচ দ্বারা তৈরি না, সেটি জৈব পদার্থ দ্বারা তৈরি। তো বন্ধুরা, আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমাদের এই অধ্যায়ে আলোচনা করার সুযোগ রয়েছে। ক্লিয়ার? লেন্স কাকে বলে আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আমি এরপরে যাব লেন্সের প্রকারভেদ। তো তোমরা যেহেতু দুইটি অবয়ব যেহেতু দেখলে, তাহলে সেই ক্ষেত্রে লেন্সকে আমরা প্রথমত চলো দুই ভাগে ভাগ করি। একটিকে বলতেছি উত্তল লেন্স, আমি একটু ছোট করে আঁকি, আর আরেকটাকে বলতেছি আমি অবতল লেন্স। দেখো বন্ধুরা ভালো করে, একটিকে বলতেছি কি উত্তল লেন্স, আরেকটাকে বলতেছি আমি অবতল লেন্স। তাহলে উত্তল কোনটি, অবতল কোনটি, এইটি একটু বোঝার বিষয় আছে। এই ক্ষেত্রে তোমরা দেখা যায় যে বিভিন্ন সময় ভুল করে থাকো। আমি একটু তোমাদের আজকে বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেবো, খুব সহজ বিষয়, যদি একটু মনোযোগ দাও দেখাও যে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, আমি এই যে গোলকটি এঁকেছিলাম সেই গোলকটা আমি আবার আঁকলাম। খেয়াল করো বন্ধুরা, ভালো করে খেয়াল করো। গোলক, এই গোলকের উত্তল পৃষ্ঠ কোনটা, অবতল পৃষ্ঠ কোনটা, এইটি নিয়ে খুব জটিলতা তোমরা পড়ে যাও, এবং এটি বুঝতে হবে খুব ভালো করে, কারণ এই লেন্সেরও আরও প্রকারভেদ আছে, সেখানে আমরা যখন যাব এটি কাজে লাগবে। এটি একটি গোলকের খুব সহজ ভাষায় যেটা বলবো, ভিতরের পৃষ্ঠ, এই যে এইটাকে বলবো ভিতরের পৃষ্ঠ, রাইট? দেখা যাচ্ছে কি বন্ধুরা, সবাইকে দেখা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো। আমি একটু মোটা দাগ দিই, দেখো এইটি হচ্ছে আমার একটা গোলকের এই যে ভিতরের পৃষ্ঠটা, বন্ধুরা একটু দেখো, এই যে ভিতরের পৃষ্ঠটা, সেটাকে বলতেছি আমরা কি পৃষ্ঠ? বন্ধুরা বলো তো দেখি, তোমাদের নিশ্চয়ই দর্পণের বেলায় মনে আছে, দর্পণের বেলায় বিষয়গুলো আমি আলোচনা করেছি। এই ভিতরের পৃষ্ঠটাকে বলবো আমরা অবতল। কি বলবো? অবতল। মনে রাখবে এটা ভালো করে। আর এই যে বাইরের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাকে বলি আমরা উত্তল। ক্লিয়ার? বাইরের পৃষ্ঠটাকে বলছি উত্তল, আর ভিতরের পৃষ্ঠটাকে বলছি অবতল। ঠিক আছে তো না? তাহলে এই যে আমি লেন্সটা নিলাম, এই যে লেন্সটা আমি ব্যবহার করছি, এই লেন্সের কোন পৃষ্ঠগুলো ব্যবহার করছি বলো তো? আমরা জানি যে লেন্স তো আমার কি হতে হবে, স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ না হলে তো আলো একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হবে না, সুতরাং স্বচ্ছতা হতেই হবে। সেক্ষেত্রে আমি বলছি যে এই যে আমার লেন্সটা, সেই লেন্সের কোন পৃষ্ঠ দিয়ে আলো রশ্মি ঢুকবে? তোমরা নিশ্চয়ই বলবে যে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে, অথবা এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে।
দুই দিক দিয়ে ঢোকার এবং বের হওয়ার সুযোগ কিন্তু আছে। তাহলে দেখো এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ, এখান থেকে দেখো অবশ্যই উত্তল। আবার এই দিক দিয়ে যদি ঢুকে তাহলে এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ, সেটাও কি পৃষ্ঠ বন্ধুরা, উত্তল। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো জায়গা, ভালোভাবে বোঝার চেষ্টা করো জায়গাটি। এইটি যদি উত্তল হয়, এটি যদি উত্তল হয়, তাহলে এখানে কয়টা উত্তল ব্যবহার করা হয়েছে, দুইটা উত্তল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলবো দ্বি-উত্তল। অর্থাৎ আমি এক কথায় আগে বলে নিই, এটি হচ্ছে উত্তল। আর এটিকে কেন অবতল বলা হলো, দেখো এই ভিতরের পৃষ্ঠটা কি বলছিলাম, অবতল। তাহলে দেখো তো এই যে বক্র অংশটা, অর্থাৎ এই পৃষ্ঠটা কি অবতল, এই পৃষ্ঠটা কি অবতল। তাহলে এখানে কিন্তু দুটি পৃষ্ঠে কি ব্যবহার করা হয়েছে, অবতল। এই জন্য এটাকে বলতেছি আমরা অবতল লেন্স। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি উত্তল লেন্সে কি সংজ্ঞা দিব আর অবতল লেন্সে কি সংজ্ঞা দিব? উত্তল লেন্সের সংজ্ঞা দিব দুইভাবে দেওয়া যেতে পারে, অনেকভাবে, সংজ্ঞাটা আসলে অনেকভাবে দেওয়া যেতে পারে। আমি সহজটা করি। আমি যদি এইভাবে বলি যে লেন্সের মধ্যভাগ স্থূল আর প্রান্তদ্বয় সরু, তাহলে তাকে কি বলা হয়, উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তদ্বয় স্থূল, তাকে বলা হয় অবতল লেন্স। তাহলে কি ভুল হবে? অবশ্যই না। এটি কিন্তু বলতে পারো, আমি যেভাবে বললাম যে মধ্যভাগ স্থূল, প্রান্তদ্বয় সরু, মধ্যভাগ সরু, প্রান্তদ্বয় স্থূল, উত্তল এবং অবতল। অথবা যদি বলতে পারো যে লেন্সের প্রতিসারক পৃষ্ঠ হিসাবে, প্রতিসারক পৃষ্ঠ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল পৃষ্ঠ ব্যবহার করা হয়। প্রতিসারক পৃষ্ঠ হিসাবে উত্তল পৃষ্ঠ ব্যবহার করা হয়, তাকে বলা হয় উত্তল লেন্স। আর যে লেন্সের অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ প্রতিসারক পৃষ্ঠ হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় অবতল লেন্স। এভাবে কিন্তু দিতে পারো। ক্লিয়ার কিনা এই দুটো জায়গায়, উত্তল এবং অবতল, এই দুটি জায়গায় ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, এই উত্তল লেন্সকে আরও তিনটি ভাগ ভাগ করা যায়। একটি ভাগ অবশ্য আমি যেটা এঁকেছি সেটি, একটি ভাগকে বলবো আমরা, খেয়াল করো বন্ধুরা ভালো করে, একটি ভাগকে বলবো আমরা যেটি এঁকেছি সেটি, অর্থাৎ দেখা যাচ্ছে কিনা বন্ধুরা, একটু ছোট ছোট করে আঁকতে হচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। তো এটি যদি বলি আমি, একটু দেখো, এটিকে বলতেছি আমরা, দেখো দুইটা পৃষ্ঠে উত্তল, একটু আগে যে কথাটা আমি বলেছি, এই জন্য এটাকে বলবো দ্বি-উত্তল লেন্স। ক্লিয়ার কিনা বন্ধুরা? দ্বি-উত্তল লেন্স, দ্বি-উত্তল লেন্স। ঠিক আছে, এটি কি বলবো আমরা, দ্বি-উত্তল লেন্স। আচ্ছা, পরের যেটি হতে পারে সেটি কি হতে পারে দেখা তো, খেয়াল করো। প্রথমে আমি দিলাম সমতল, সমতল সম্পর্কে তোমাদের ধারণা আছে। প্রথম দিলাম কি, সমতল। সমতলের সাথে এই একটি পৃষ্ঠ দিলাম, এটা কি পৃষ্ঠ বন্ধুরা? সমতলের সাথে এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ হলো? এই হলো সমতল, আর এই হলো কি বলো? অবশ্যই উত্তল। তাহলে কি দাঁড়ালো, কি দাঁড়ালো? সমতল এবং উত্তল। তাহলে এটাকে আমরা বলতে পারি সমতল উত্তল লেন্স, অথবা এটাকে আমরা যদি সহজভাবে বলি তাহলে সেটাকে এভাবে লেখা যায় সমতল উত্তল, সমতলুত্তল। ওকে, কেন? প্রথমটা হচ্ছে সমতল, তারপর এটা হচ্ছে উত্তল, এই জন্য এটা উত্তল বা। এবং সবশেষে যেটি এটির প্রকারভেদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে, দেখো একটু 3 নম্বরে যেটি বলতে চাচ্ছি, দ্বি-উত্তল অর্থাৎ উভয় পৃষ্ঠ উত্তল, সমতল উত্তল অর্থাৎ এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ উত্তল। আরেকটি যেটি আঁকবো সেটি দেখো, এটি কি এখনো বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাবে। এই আমি যদি এটা ভেবে কেটে দিই তাহলে দেখো তো, প্রথম পৃষ্ঠটা কি, প্রথম পৃষ্ঠটা কি বন্ধুরা? এই পৃষ্ঠটা কি? এখান থেকে দেখো, এই যে এইটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ, তাই না? তার মানে হচ্ছে প্রথমটা কি, অবতল, রাইট? প্রথমটা হচ্ছে অবতল, আর বাইরেরটা কি, বাইরেরটা কি উত্তল। তার মানে এটাকে বলতে পারি আমরা অবতল উত্তল। এটাকে অবতলুত্তল, অবতলুত্তল। ঠিক আছে, বুঝতে পেরেছ? খুব সহজ।
তাহলে সেই পাশে হবে, অবতলের বেলায় হবে। অবতলের বেলায় কি হবে আমি একটা একটা করে আঁকি, তোমরা নামগুলো বলবে, আমার সাথে সাথে বলবে। তাহলে এটা কি হওয়া উচিত? দুই পৃষ্ঠই কি? দুই পৃষ্ঠই হচ্ছে অবতল। দুই পৃষ্ঠ বলতে আমরা পারি দ্বি অবতল বা উভাবতল। আমি একটু শব্দটা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। উভাবতল, উভাবতল বা উভ উভ অবতল অথবা দ্বি অবতল, এটি একটি। দ্বিতীয়টি কি রয়েছে? সমতল, তাই না বন্ধুরা? তাহলে এটি কি হবে? এটি সমতল আর এটি কি হবে? অবতল। সমতল অবতল। তাহলে ভাষাটা কি লিখতে পারি? সমতলাবতল, রাইট? সমতলাবতল, ঠিক আছে কিনা? সমতলাবতল, ওকে। এটি রয়েছে অবতল লেন্সের, সেটা হচ্ছে প্রথমে আমি কি আঁকবো? এটার বেলা প্রথমে এঁকেছিলাম অবতল, আর এটা কি বেলা কি আঁকবো? উত্তল, ঠিক আছে। তারপর কি আঁকবো? ওকে। তাহলে এভাবে যেটা মানে অর্ধচন্দ্রের মতো অনেকটা। তাহলে প্রথমে আমি কি এঁকেছি? উত্তল, এটা হচ্ছে কি আমার উত্তল, আর এটা হচ্ছে আমার কি? অবতল। উত্তল অবতল। তাহলে এটার নাম ছিল অবতল উত্তল, আর এটার নাম কি হবে? উত্তলা বতল। উত্তলা বতল। আশা করি বুঝতে পেরেছ। একটু দেখতে সমস্যা হচ্ছে, তোমরা চেষ্টা করো থাকার জন্য, আমার সাথে থাকার চেষ্টা করো। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমি বলতে চাচ্ছি আলোর প্রতিসরণের যে লেন্স সম্পর্কিত যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো। তাহলে আমি এভাবে উত্তল লেন্সকে আমি 3 ভাগে ভাগ করতে পারি, অবতল লেন্সকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, যদি এটি ঠিক হয়ে থাকে তাহলে এবার আমরা পরের বিষয়টিতে যাব। সেটা হচ্ছে পরীক্ষায় ছোট্ট দুটা কি বলে এটাকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। একটিকে বলা হয় অবতল লেন্সকে কি বলা হয়? অপসারী লেন্স, লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। এরকম ধরনের একটা প্রশ্ন আসে। কেন বলা হয়? আমাদের একটু দেখাই যে কেন বলা হয়। এরকম প্রশ্নটা আসে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? এর কারণটা হলো, আমরা যদি চিন্তা করি এভাবে, এইটা হচ্ছে আমার লেন্স, সেই লেন্স, এবং এটা যদি হয় আমার বিন্দু, তাহলে এইখানে যে আগত রশ্মিগুলো আছে এগুলো আসবে। বন্ধুরা দেখো ভালো করে, যে রশ্মিগুলো আসবে প্রতিসরণের পর, অর্থাৎ উত্তল লেন্সে আগত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো এক বিন্দুতে কি হয়? মিলিত হয়। কোথায় মিলিত হয় সেটা নিয়ে আমরা এটুকু মনে রাখছি। আগত রশ্মিগুচ্ছ, সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই জন্যেই এই লেন্সটিকে বলা হয় শব্দ অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ কোন এক জায়গায় কি হচ্ছে? মিলিত হচ্ছে, আছে কিনা। আর অবতল লেন্সের বেলায় কি হবে? দেখো, আমরা উত্তল অবতল একই সাথে পড়ার চেষ্টা করব। এটি দেখো, আমি যদি এভাবে চিন্তা করি তাহলে এখানে যে আলোক রশ্মিগুলো আছে এগুলো আমার কিন্তু সমান্তরালে আসতেছে। আগের রশ্মি কিন্তু সমান্তরালে আসছে, এটা কিন্তু সমান্তরালে আসছে। কিন্তু এটা প্রতিসরণের সময় কি হবে? এটা কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হবে। মনে করো আমি এটা ভেবে দেখালাম। দেখো কি হলো, আলোক রশ্মিগুলো কিন্তু আসার সময় কিন্তু এটার মতোই একইভাবে আসলো, সমান্তরালে আসছে রশ্মিগুচ্ছগুলো। তোমরা জানো যে আলো রশ্মি গুচ্ছ আকারে চলে।
একটা আলোক রশ্মি কিন্তু চলে না, চলার সময় কী করে অনেকগুলো রশ্মি গুচ্ছ আকারে চলে এবং এরা পরস্পর কী করে সমান্তরালে চলে, তাই না বন্ধুরা? আগে ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, আলো প্রতিফলন চ্যাপ্টারে ব্যাপকভাবে আলোচনা করেছি এগুলো। তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছরা একে এসে পড়লো কোথায়? লেন্সে পড়লো। এখানেও কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ আকারে লেন্সে পড়লো, কিন্তু পড়ার পর কি হলো দেখো, এটি ছড়ায় গেল, টর্চ লাইটের মতো ছড়ায় গেল, কিন্তু মনে হবে যে এই বিন্দু থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, অপসারী রশ্মিগুচ্ছগুলোকে এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এখন এখান থেকে কেউ যদি তাকায় তাহলে কিন্তু সে বলবে না যে এই জায়গা থেকে রশ্মি আসতেছে, এখান থেকে তাকালে সে বলবে কি এই বিন্দু থেকে রশ্মিগুচ্ছগুলো বের হয়ে যাচ্ছে, তাই না? এই যে মনে হওয়ার যে বিষয়টি, সেটি সাধারণত ঘটে কিসের বেলায়? অবতল লেন্সের বেলায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে উত্তল লেন্সে সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের পর কোনো এক বিন্দুতে মিলিত হয়, এই জন্য এটাকে বলা হয় অভিসারী লেন্স। আর অবতল লেন্সে কী হয়? আগত রশ্মিগুচ্ছ, সমান্তরাল আগত রশ্মিগুচ্ছ লেন্সে আপতিত হওয়ার পর কী হয়? চারদিকে ছড়িয়ে যায় এবং উহা কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই জন্য এটাকে বলা হয় অপসারী লেন্স। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আমি এখন তোমাদের সেই গুরুত্বপূর্ণ আরেকটি জায়গায় নিয়ে যাব, অর্থাৎ লেন্স সম্পর্কিত কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাগুলো আমাদের বুঝতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, লেন্সের বিভিন্ন রশ্মিগুচ্ছগুলো কীভাবে একদিক থেকে আরেক দিকে যায়, সেটি যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। এই জন্যে আমরা এখন যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু সংজ্ঞা। তো সংজ্ঞার বেলায় আমরা বলবো যে দর্পণের বেলায় তোমাদের কিছু সংজ্ঞা আমি দেখিয়েছিলাম, দেখো একটু, আমি একটু সংজ্ঞা চিত্র আঁকার চেষ্টা করি। আমি একটু মোটা নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু মোটা করে আঁকি। দেখো, লেন্স কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক 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 কাজে লাগে। তো সেই বিষয়ে লেন্সের ব্যবহার সম্পর্কিত বিষয়গুলো আমি আলোচনা করব, সেটাও আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু, আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটি লেন্সের বিভিন্ন সংজ্ঞা। প্রথমে আসো, আমি একটা একটা করে শুরু করি। ধরো প্রথমটাই হচ্ছে প্রধান অক্ষ। তোমরা জানো নিশ্চয়ই, এটিকে যদি ডট 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 দেওয়া হয় তাহলে এটির কি আছে? একটি কেন্দ্র আছে, ঠিক না? দর্পণের বেলা বলছিলাম আমরা বক্রতার কেন্দ্র, মনে আছে কিনা? এটিও যদি আমরা কি করি, পূর্ণ করি, তাহলে কি হবে? এটিরও কি রয়েছে? একটি কেন্দ্র রয়েছে, তাই না? তার মানে একটি লেন্সের বক্রতার কেন্দ্র কটি থাকে? দুটি থাকে। বক্রতার কেন্দ্রকে আমরা বলবো, আমাদের লেন্সের বেলায় আমরা বলবো 2f, এটিকে বলবো 2f। আচ্ছা, সেটিতে আমি পরে আসতেছি একে একে। তো এটি কি? এটি হচ্ছে একটা লেন্স, আর লেন্সের এটাকে বলা হয় ঠিক মধ্যবিন্দুকে, এটাকে বলতেছি আমরা বক্রতার কেন্দ্র, এটাকে বলতেছি আমরা বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়া, লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়া যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় প্রধান অক্ষ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি এটার নামকরণটা যদি করি, তাহলে আমি এভাবে বলতে পারি, ধরো আমি এটাকে 2f, এটাকে আমি এভাবে নামকরণ করি। এবি কি বন্ধুরা বলো তো? এবি কি বলতে পারি আমরা? প্রধান অক্ষ। প্রধান অক্ষ লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়া যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় প্রধান অক্ষ। তো আশা করি বুঝতে পারছো সব ঠিক আছে কিনা বন্ধুরা? একটু দেখো তোমরা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখা যাবে যে হয়তো আমার ক্লাস চালিয়ে যাচ্ছি কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এটি একটু জটিলতার সৃষ্টি হতে পারে। দেখো, তাহলে বলতেছি যে এটি প্রধান অক্ষটা কি? লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যে অক্ষ কল্পনা করা হয় বা যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় প্রধান অক্ষ। দ্বিতীয়টি কি যেটি বলবো সেটা হচ্ছে আলোক কেন্দ্র। এমন একটি সংজ্ঞা এখন শিখবো বন্ধুরা, এমন একটি সংজ্ঞা শিখবো যেটা ধরতে পারো যে পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসলেই দেখা যায় যে এই সংজ্ঞাটাই সাধারণত দিয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ একটু বোঝার বিষয়। এইটিকে বোঝানোর জন্য আমি একটু আলাদাভাবে আরেকটি চিত্র এঁকে নিতে চাচ্ছি। দেখো, বলছি আমি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রটা কি? দেখো, আমি
আমরা জানি যে লেন্সে আগত যে রশ্মিগুচ্ছগুলো আসে সেটা কি হয়, প্রতিসরণের পর আবার ওদিকে বের হয়ে যায়, তাই তো? ধরো আমি ধরে নিলাম এটি একটা আলোক রশ্মি আসলো, আসলে লেন্সে আপতিত হলো। ভালো করে দেখো, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে এটি প্রতিসরিত হবে। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, নিশ্চয়ই এখানে অবিলম্ব আছে, আমি সেদিকে যাব না। তাহলে এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। প্রতিসরণের বেলায় দুইটা মাধ্যম ছাড়া হয় না, তোমরা এটা ভালো করে জানো। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, রাইট? ভালো করে দেখো। আচ্ছা, আপতিত রশ্মিটাকে যদি আমি এদিকে একটু বর্ধিত করি, দেখো তো বন্ধুরা কেমন হয়, এরকম হয় না? আমি যদি সোজাভাবে এরকম আঁকি তাহলে এরকম হয়, ঠিক আছে কিনা? আপতিত রশ্মিটাকে যদি আমি এইভাবে তাক দিই তাহলে কিন্তু এরকম হয়, হয় না বন্ধুরা? হয়। আচ্ছা, আবার প্রতিসরিত হওয়ার পর মনে করো সেটা প্রতিসরিত হয়ে গেল, এটি প্রতিসরিত হয়ে গেল। তাহলে প্রতিসরিত হওয়ার পর দেখা গেল সে এভাবে গেছে। একটা জিনিস খেয়াল করলে দেখো, আমি যদি এখান থেকে এটাকে দাগ দিই, দেখো একটু জটিল মনে হলেও কিন্তু জটিল না, আমি সহজ করার চেষ্টা করছি। এই হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এখন কিন্তু এইটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, ঠিক কিনা বলো? এইটা আপতিত রশ্মি, এই হচ্ছে প্রতিসরিত রশ্মি, রাইট? আপতিত রশ্মি এবং এটিকে বলতেছি আমি প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এবার এটি আপতিত রশ্মি আর এটি কি হবে? প্রতিসরিত রশ্মি, ঠিক আছে তো? আচ্ছা, এই আপতিত রশ্মিকে সামনের দিকে বর্ধিত করলাম ডট ডট দিয়ে, আবার প্রতিসরিত রশ্মিকে আমি কি করলাম, সামনের দিকে পিছন দিকে বর্ধিত করলাম। ধরো এটা পিছন দিকে বর্ধিত করলাম, দেখো তো এই দুটো রশ্মি এখন সমান্তরাল মনে হচ্ছে না? হচ্ছে কিনা? এই দুটো রশ্মি এখন সমান্তরাল মনে হচ্ছে কিনা? এই রশ্মিটা অর্থাৎ আপতিত রশ্মিটা এবং প্রতিসরিত রশ্মিটা পরস্পর সমান্তরাল মনে হচ্ছে না? হ্যাঁ, সমান্তরাল মনে হচ্ছে। এটি কখন সমান্তরাল হবে বন্ধুরা জানো? এটি তখনই সমান্তরাল হবে যখন কেবলমাত্র এই লেন্সের ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে। এই যে মধ্যবিন্দুটা, এটাকে বলা হয় আলোককেন্দ্র। তাহলে স্যার আমরা বুঝলাম, আলোককেন্দ্র বুঝালেন, তাহলে সংখ্যাটা কেমন হবে? খেয়াল করো সংখ্যাটা কেমন হবে। আলোককেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপরে এমন একটি বিন্দু। আলোককেন্দ্র কি? লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে রশ্মি নির্গত হলে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, যার মধ্যে দিয়ে গেলে এটা সম্ভব, সেই বিন্দুটাকে বলা হয় আলোককেন্দ্র। তাহলে এটি যদি একটি নামকরণ করি, এটি যদি চিত্রে ও দিই, তাহলে আমি বলবো চিত্রে ও হচ্ছে কি বন্ধুরা? চিত্রে ও হলো আমাদের আলোককেন্দ্র। ওকে, ও হলো আলোককেন্দ্র, রাইট? চিত্রে ও আলোক। এইবার আসো প্রধান ফোকাস কি? তাহলে এটি কি আলোককেন্দ্র? একটু আগে কিন্তু আমরা দেখলাম এটি হচ্ছে আমাদের আলোককেন্দ্র, এটি হচ্ছে আলোককেন্দ্র বরাবর একটি রেখা আমরা কল্পনা করি সবসময়। এইবার এখানে যদি আপতিত রশ্মি হয়, এটা একটা আপতিত রশ্মি। খেয়াল করো আমরা কিসের সংজ্ঞা পড়ছি? আমরা সংজ্ঞা পড়ছি হচ্ছে প্রধান ফোকাসের। আমি একটু লিখে নিই, আমরা যেটা পড়ছি এটি হচ্ছে প্রধান ফোকাসটা কি? লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটিকে বলা হয় প্রধান ফোকাস। আবার বলি, কোনো লেন্সে রশ্মি আপতিত হওয়ার পর, আপতিত রশ্মি
প্রতিসরণের সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটিকে বলা হয় প্রধান ফোকাস। শেষ। তাহলে চিত্রে এফকে বলতেছি আমরা প্রধান ফোকাস। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ফোকাস দূরত্বটা কি? খুব সিম্পল। এই যে এইখান থেকে অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্র থেকে কি লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলতেছি আমরা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব আমাদের এই অধ্যায়ে। ক্লিয়ার কিনা বন্ধুরা? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় প্রধান ফোকাস। চিত্রে ওএফ হচ্ছে প্রধান ফোকাস। ক্লিয়ার? ফোকাস দূরত্ব কি? কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলতেছি আমরা ফোকাস দূরত্ব। দর্পণের বেলায় মেরু থেকে সব হিসাব নিকাশ করছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। মেরু, এটা হচ্ছে মেরু থেকে যত হিসাব আছে সব আমরা এফ, সি, বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ যেটা সেটা, ফোকাস দূরত্ব যেটা, সব কিছু কিন্তু আমরা কোন থেকে হিসাব করছিলাম? মেরু থেকে। আর লেন্সের বেলায় হিসাব করতে হচ্ছে আলোক কেন্দ্র থেকে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটি সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তলটা কি? খুব সহজ। এই হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাসের লম্ব বরাবর, আবার বলি, প্রধান ফোকাসের লম্ব বরাবর, এই বরাবর প্রধান ফোকাসের লম্ব বরাবর যে তল কল্পনা করা হয়, ধরো আমি এটা একটি নামকরণ করলাম এ বি সি ডি। আমি যদি এভাবে চিন্তা করে থাকি, আচ্ছা বি একবার ব্যবহার হয়েছে, এ একবার ব্যবহার হয়েছে, আমি ধরতে পারি পি কিউ আর এস। তাহলে আমি লিখতে পারি এখানে পি কিউ আর এস, এটাকে বলতেছি আমরা ফোকাস। আশা করি বুঝতে পেরেছ। এই ফোকাস তলটা আমাদের রশ্মি চিত্র যখন অঙ্কন করব তখন এটা আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে? তো তাহলে কি ফোকাস তলটা কি? ফোকাস তলটা হচ্ছে যে প্রধান ফোকাসের, অর্থাৎ ফোকাস এটা, প্রধান ফোকাসের লম্ব বরাবর উপরে অথবা নিচে যে তল কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। বন্ধুরা, মোটামুটিভাবে আমার এই ছিল আজকের সংজ্ঞা। মোটামুটিভাবে আলোক প্রতিসরণ অধ্যায়ের কিছু ছোট জিনিস আমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গাটা। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা একটু লম্বা করবো না, আশেপাশে প্রচুর সাউন্ড হচ্ছে, তো বিশেষ কারণেই হচ্ছে। তো আমি আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা আশা করি সংজ্ঞাগুলো বুঝতে পেরেছ। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো সেটি হচ্ছে লেন্সের রশ্মিচিত্র। সেটি আজকের ক্লাস থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি কি বন্ধুরা? লেন্সের আমি একটু লিখে দিচ্ছি, লেন্সের রশ্মিচিত্র। এটি খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো থাকে সেগুলো হচ্ছে লেন্সের রশ্মিচিত্র উপর থাকে। সো এটি হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হয়ে আসবে। সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে এবং সাথে থাকবে এবং এখান থেকে কিছু আশা করি নতুন কিছু শিখতে পারবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের মধ্যে থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবার জন্যই শুভকামনা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।